দেশ টিভির নিয়মিত আলোচনা অনুষ্ঠান দেশের কথা দশের কথা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনারা তো জানেন যে আমরা এই অনুষ্ঠানে সংবাদ এবং চলতি ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করি। যদিও আজকে যে সংবাদটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, এই ঘটনাটি বেশ অনেকদিন যাবতই বাংলাদেশে ঘটছে বলে বিভিন্ন মহল থেকে কথা উঠেছিল এবং সম্প্রতি এটি আবার সামনে এসছে। গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন, উচ্চ আদালত থেকে কথা বলা হয়েছে, আজকে মন্ত্রিপরিষদ সচিব কথা বলেছেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গে কথা বলছি। যে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এরকম অভিযোগ প্রবাসী অনাবাসী যারা আছেন বাংলাদেশি তাদের তরফ থেকেও এরকম অভিযোগ উঠেছিল। সেসব অভিযোগের যেন এক ধরনের সত্যতা পাওয়া গেল প্রথমবারের মতো যখন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিট দ্য প্রেসে খোলামেলা বললেন যে হ্যাঁ, তার কাছে এরকম 28টি কেস আসছে এবং তিনি সেদিন উল্লেখ করেছেন যে সেই 28টি কেসের মধ্যে 4 জন রাজনীতিবিদের পাশাপাশি খুব বিপুল সংখ্যক সরকারি কর্মকর্তারাও আছেন। এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি বিদেশে অর্থ পাচার। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন মঞ্জুল আহসান বুলবুল, জ্যেষ্ঠ সাংবাদিক, অবশ্যই আপনাদের পরিচিত মুখ, প্রধান সম্পাদক টিভি টুডে এবং সাবেক সভাপতি বিএফইজে। আপনাকে স্বাগত জানাচ্ছি বুলবুল ভাই স্টুডিওতে। সেই সঙ্গে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থনীতি বিশ্লেষক, সিনিয়র রিসার্চ ফেলো বিআইডিএসের ডক্টর নাজনীন আহমেদ। রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল এবং সুদূর কানাডা থেকে যুক্ত হয়েছেন নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক, কানাডা প্রবাসী সাংবাদিক, একসময় যিনি দুর্দণ্ড প্রতাপী অর্থনীতি বিষয়ে ঢাকায় রিপোর্ট করতেন, শওকত আলী সাগর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আপনাদেরকে একটু শোনাতে চাই আজকে মন্ত্রিপরিষদ সচিব যে বক্তব্য দিয়েছেন এই বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সেই বক্তব্যটি একটু শুনে আলোচনায় প্রবেশ করতে চাই। ফরেন মিনিস্ট্রিকে এবং অন্যান্য যারা এজেন্সি আছে, ইনভেস্টিগেটিং এজেন্সি, তারা কাজ করতেছে, এটা নিয়ে তারা কাজ করতে। এবার ল মিনিস্টার সাহেবের সাথে কথা বলছে, এটা ওনারা কথা বলে যেগুলো লিগ্যাল অ্যাকশন যেভাবে সেভাবে যাবে। প্রিয় দর্শক, শুনছিলেন মন্ত্রিপরিষদ সচিবের কথা। আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে যদিও আলোচনার বিষয় বিদেশি অর্থ পাচার ছিল না, তবু সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব যেটি জানিয়েছেন যে পররাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এই বিষয়টি নিয়ে এবং তার পরবর্তীতে সেই প্রশ্নের জবাবে আজকে তিনি এই উত্তরটি দিয়েছেন। বুলবুল ভাই, শুরুতে আপনার কাছে আসতে চাই যে এই সম্পদ পাচারের প্রশ্নটি দীর্ঘদিন থেকেই আমরা শুনে আসছিলাম, কিন্তু সরকারের যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট মহল যারা, তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাচ্ছিলাম না। আমরা তো জানি যে এবার নির্বাচনে জয়ী হওয়ার আগে আওয়ামী লীগের 1 নম্বর বিষয় ছিল যে দুর্নীতির প্রশ্নে তারা জিরো টলারেন্স দেখাবে। এই যে সম্পদ পাচার হচ্ছে এবং আজকে যখন এরকম কথা আসছে এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই সম্পদ পাচার করছে বলে বলা হচ্ছে, তাহলে দেশে যখন মধ্যম আয়ের দেশের কথা বলা হচ্ছে, সেই সময় যদি দেশের সম্পদ এভাবে বিদেশে চলে যায়, তাহলে সরকার আসলে করবেটা কি? এটা কি আসলে পাচার বন্ধ করবে নাকি টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নেবে? দুইটাই করতে হবে, পাচারও বন্ধ করতে হবে, ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমি খুব একটু সহজভাবে যদি শুরু করি, জি, দেখেন এই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন 28 জনের মধ্যে 4 জন রাজনীতিবিদ এবং বাকিরা আমলা এবং ব্যবসায়ী। এদের মধ্যে আমি জানি না কয়জন বেগম আছেন, কিন্তু আমাদের স্নেহভাজন বন্ধু সাগরের রিপোর্ট হচ্ছে কানাডায় বেগম পাড়া হচ্ছে। আমি মনে করি খুব জেন্ডার ইনসেনসিটিভ ওয়ার্ড একটি। পাচার করছে সাহেবরা আর আমরা বউদের উপর চাপাচ্ছি, যে বেগমদের উপর চাপাচ্ছি। ওই ভদ্রমহিলারা কিছুই জানেন না, কিন্তু তাদের উপরে সব যাচ্ছে। সাহেবদের চরিত্রটি জানা দরকার। বেগমরা বাংলাদেশেও যেরকম অসহায়, বিদেশে গিয়ে একটা হয়তো বাড়িতে থাকেন, তারাও যে খুব প্রতিপত্তি নিয়ে থাকেন সেই রকম না। যাক, এটা হালকাভাবে বললাম, খুব সিরিয়াস না। কিন্তু বাংলাদেশে অদ্ভুত জিনিস, বাংলাদেশে একটা যে এটি মনে হয় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবিষ্কার করলেন যে আমাদের আমলারা টাকা পাচার করছে, ব্যবসায়ীরা টাকা পাচার করছে। এটা কি জানতেন না কেউ? বাংলাদেশে অর্থনীতির গবেষকরা বলছেন, বাংলাদেশের কি বলে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলছে,
টিআইবি বলছে, বাংলাদেশে হয় কি কখনো কখনো আবিষ্কার হয়, গত কয়েকদিন ধরে দেখবেন যে হাজী সেলিমের কি বলে অবৈধ জমি উদ্ধার করা হচ্ছে। তো এটা মনে হলো যে হাজী সেলিমের পুত্র নৌবাহিনীর একজন সদস্যকে অপমান করলেন, এরপরে হঠাৎ করে মনে হলো যে হাজী সেলিম আসলে অবৈধ অনেক জমি দখল করে আছে। এর আগে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতোই না যে হাজী সেলিমের বাড়ি দখল, মানে কি বলে অবৈধ জমি দখল হচ্ছে। ওসি প্রদীপ যখন একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে গুলি করে মেরে ফেললো, তখন জানা গেল যে আরে এটা তো খুব খারাপ কাজ, বিনা বিচারে মানুষ খুন করে ফেলছে। ওর আগে যে 114 জন মারছে সে, তাই নিয়ে কোনো তো কথা নাই। তো এটা হঠাৎ করে কেন হয় সেটাও একটা গবেষণার বিষয়, যে এটি হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কেন, এটা কি পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কোনো উদ্যোগ ছিল নাকি সরকারের কোনো উদ্যোগ ছিল? যদি সরকারের কোনো উদ্যোগ থাকে তাহলে এটা সরকারিভাবেই বলা উচিত যে সরকার এই বিষয়ে খোঁজ খবর করছে, এবং সেটি বোধ হয় যুক্তিসঙ্গত কাজ। আপনার প্রশ্নে আমি বলতে চাই যে অবৈধ সম্পদ পাচার করা, পাচার হলে পরে ফিরিয়ে আনার নজিরও তো আছে। এটি শুধুমাত্র মানে বিরোধী দলীয় নেত্রী বা তার পুত্রদের সম্পদ ফিরিয়ে আনার জন্য উচ্চবাচ্য করব, আর আমাদের সঙ্গে আছে বলে গার্মেন্টস ব্যবসায়ী, আমাদের সঙ্গে আছে বলে সাবেক আমলা বা বর্তমান আমলা, তাদেরটা আনবো না, এটা তো এক ধরনের অন্যায্যতা। এই অন্যায্যতা তো সামাজিকভাবে গ্রহণযোগ্য না, এবং এটা একটা অসভ্যতাও। আপনি মানে আপনার বয়স খুব বেশি না, আব্দুল গনি হাজারীর সম্ভবত একটা কবিতা ছিল, কতিপয় আমলার স্ত্রী, এবং কতিপয় আমলার স্ত্রীরা কিভাবে স্বামীর এই অবৈধ কাজের মধ্যে উজ্জীবিত হন। সেটি আবুল ফজল আর যে সেই বিখ্যাত গল্প মৃতের আত্মহত্যা, যে একজন মানে দুর্বৃত্ত সেনাবাহিনীর কর্মকর্তার কবিতার লেখুয়া একজন স্ত্রী কিভাবে মর্মপীড়নে দহন হন। কাজে বেগমপাড়া আমরা বলি, কিন্তু বেগমরা যে খুব স্বস্তিতে সাহেবদের এই কাজ গ্রহণ করেন তা না। আমার মনে পড়ছে, আমি একটু লিখে ফেলেছিলাম যে আমাদের আমলাদের নিয়ে একটা ছোট্ট ছড়া পড়েছিলাম, যে সংবিধান বলে তাহারা হচ্ছেন প্রজাতন্ত্রের কামলা, কিন্তু আসলে তাহারাই রাজা, গাছেরটাও খান তলারটাও করেন তাহারা কতিপয় আমলা। এই যে যারা পাচার করছেন তারা কিন্তু গাছেরটাও খাচ্ছেন, পদোন্নতি নিচ্ছেন, চুক্তিভিত্তিক নিয়োগ নিচ্ছেন, এবং তলারটাও কুড়াচ্ছেন। সব মিলিয়ে তাদের টাকা রাখার তো জায়গা নাই, তো টাকা কোথায় নেবে? এটি বৈধভাবে ছেলে মেয়ে পাঠিয়ে দেন আগে, স্ত্রীকে পাঠিয়ে দেন আগে, তারপর অবসর গ্রহণের 1 বছর পরে পিআরএলে শেষ হওয়ার পরে মুহূর্তে তিনি চলে যান। এইটুকু তো একটা হিসাব হওয়া দরকার। কাজে আমি যদি সামাজিকভাবে একটা ন্যায্য সমাজের কথা বলি, তাহলে দুর্বৃত্ত থাকবে না তা না। আমলাতন্ত্রের মধ্যে দুর্বৃত্ত থাকবে, রাজনীতির মধ্যে থাকবে, ব্যবসায়ীর মধ্যে থাকবে, এমনকি সাংবাদিকদের মধ্যেও থাকবে, কিন্তু তার একটা সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকতে হবে, সার্বক্ষণিক হিসাব নিকাশ থাকতে হবে। এটা হঠাৎ করে কখনো মন্ত্রী, এটা কয়দিন থাকবে জানি না, ওসি প্রদীপ হারাই গেছে, হাজী সেলিম কিছুদিন থাকবে, হারাই গেছে, এটা হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রী কোন জায়গায় নাড়া দিলেন, কী কারণে নাড়া দিলেন বুঝতে পারলাম না, এবং সেটি আবার কখন হারায় যাবে। এইটি যদি হয় তাহলে আপনি আলোচনা করলেন, এটাও একসময় হারায় যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যদি আর্থিক খাতে শৃঙ্খলা আনি, শুধু বাজেটের ক্ষেত্রে শৃঙ্খলার কথা বলবো, শুধু খরচের ক্ষেত্রে শৃঙ্খলার কথা বলবো, শুধুমাত্র অর্থনৈতিক অডিটের ব্যাপারে শৃঙ্খলার কথা বলবো, এটিও তো শৃঙ্খলার অংশ। আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা যদি আনতে হয়, এবং এটির সঙ্গে রাজনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এবং তার মধ্য দিয়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা যারা তৈরি করে তাদের যেমন অর্থ ফিরিয়ে আনাও দরকার, এবং পাচার বন্ধ করার জন্য যাবতীয় আইন নিশ্চয়ই আছে, এবং সেটি যোগ্য ব্যক্তিরা বলবেন। সেই জায়গাটিতে আমার ধারণা যে আমাদের নজর দেওয়া দরকার। আর আমাদের নানা ধরনের, আমি খুব আশঙ্কিত হই যে হঠাৎ করে কালকে আমলাদের সংগঠন নাকি একটা বিবৃতি দিয়ে বসে যে রাজনীতিবিদ তো পাচার করে, খালি আমাদের দিকে আঙুল তুলেন কেন? এই বিষয়টাতে একটু ভালোভাবে জানার চেষ্টা করি। আমাদের একজন সাবেক সচিব আছেন আজকের এই আলোচনার সঙ্গে, আব্দুল লতিফ মণ্ডল। জনাব আব্দুল লতিফ মণ্ডল, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে যেই জায়গাটা জনাব মঞ্জুর হাসান বুলবুল শেষ করলেন, যে এই ধরনের প্রবণতা তো আমরা অতীতেও অন্যান্য ঘটনাও লক্ষ্য করেছি। আমি আপনার কাছে সরাসরি প্রশ্ন করতে চাই যে বুলবুল ভাই তার বিশ্লেষণে বলছিলেন যে আমলারা কী কী উপায়ে কোন কোন সময়ে আসলে অর্থটা পাচার করেন। তো আগে একটা সময় আমরা শুনতাম যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ভালো না, সরকার তো এখন বেতন ভাতা বিপুল পরিমাণে বাড়িয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, তাও দুর্নীতি বন্ধ হচ্ছে না, অবৈধ টাকার মালিক হয়ে তারা সেগুলো বিদেশে পাচার করছেন। আপনার বিশ্লেষণটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি একটি কথা বললেন একটু আগে যে দুর্নীতি বন্ধ হচ্ছে না।
আসলে অর্থ পাচারে বলেন আর বিদেশে বাড়িঘর করা যেটাই বলেন, মূল সূত্র হচ্ছে অবৈধ অর্থ। ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটা স্টাডি আছে, সেখানে দেখা গেছে যে সারা পৃথিবীব্যাপী দুর্নীতি বা করাপশনের 3 জন নায়ক। তার মধ্যে হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, তারপরে হচ্ছে আপনার সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ। এবং এই স্টাডিতে দেখা গেছে যে 1 নম্বরে আছে রাজনীতিবিদরা, তারপরে সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী সম্প্রদায়। কাজেই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন গত 18 তারিখে আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সেটা আমি দেখেছি এবং পড়েছি। ওনার বক্তব্যটাও অসম্পূর্ণ, উনি নিজেই স্বীকার করেছেন। এবং তথ্য সম্পর্কে ওনারও কিছুটা সন্দেহ আছে। উনি বলেছেন যে 18 জনের কথা, তার মধ্যে 4 জন রাজনীতিবিদ, বেশ কিছু সংখ্যক আছে গার্মেন্টসের মালিক বা ব্যবসায়ী, এবং বাকিরা হচ্ছে সরকারি কর্মকর্তা। এটা বিভাজনটা আমি প্রথমে কতটুকু এটা যুক্তিযুক্ত সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এখানে এটা একটা খুব স্বল্প সংখ্যক জনগণকে নিয়ে করা হয়েছে। আসলে করাপশন সম্পর্কে সরকারিভাবে অনেকগুলো রিপোর্ট প্রকাশ হয়েছে, আপনারাও পড়াশোনা করেছেন, দেখেছেন। বিশেষ করে আমাদের দেশে করাপশনের মূল সূত্রই হচ্ছে রাজনীতিবিদরা। এটা অস্বীকার করার কথা নেই, এটা যে রাজনীতি থেকেই শুরু হয় এটা। এবং এই রাজনীতির সঙ্গে বা রাজনীতিবিদের সঙ্গে জড়িত হয়ে পড়ে ব্যবসায়ী সম্প্রদায় এবং সরকারি কর্মকর্তা। কাজে 3টির একটা গ্রুপ হয়ে, এখানে কোনো পার্টিকুলার গ্রুপের যে প্রাধান্য আছে আমি মনে করি না, যদিও সিরিয়ালাইজেশনে রাজনীতিবিদদের টপে রাখা হয়েছে। কাজে আমাদেরকে দেখতে হবে যে করাপশন বা দুর্নীতিটা বন্ধ করা। দুর্নীতি বন্ধ করলেই বিদেশে অর্থ পাচারে বলেন আর বাড়ি বানানোই বলেন, সব বন্ধ করা যাবে। এখন এই দুর্নীতিটা কেন হচ্ছে সেটা আমাদের দেখা উচিত। আপনি যে প্রশ্নটা করলেন যে এই সরকারি কর্মকর্তাদের কেন বা কোন স্টেজে করে, এটি ঠিক আমি একজন পাকিস্তান আমলের কর্মকর্তা, সিভিল সার্ভিসের সদস্য, ঠিক আমি বিশেষ করে ওই সময়ে আমরা দুর্নীতি জিনিসটা বুঝতামই না। আমি যখন পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেছি, তারপরে বাংলাদেশে, এই বাংলাদেশে আসার পরেই আসলে সিভিল সার্ভিসে বা গভর্নমেন্টের আমলাদের মধ্যে দুর্নীতিটা আমরা লক্ষ্য করে থাকি। এটা বিভিন্ন কারণে হয়েছে। একটি হচ্ছে যে বেতন খুব কম ছিল এক সময়, অবশ্য এখন বেতন অনেক বাড়িয়েছে সরকার। আসলে এটা একটা অনেকের মধ্যে এটা একটা নেশার মতো হয়েছে। তবে এদের সংখ্যা কিন্তু খুব স্বল্প। আপনারা যেটা ভাবে বলছেন, যে আপনারা যেভাবে মঞ্জুর হাসান সাহেব একটু আগেই তার বক্তব্যে 70% বা 80%ই আমলাদের নিয়ে বললেন দুর্নীতি, এটা কিন্তু ঠিক না। আমার বিশ্বাস যে সরকারি কর্মকর্তাদের 80% বা 90% এই সৎ, 10% হয়তো তারা অসৎ, এবং রিজনেবলি সৎ আরো হয়তো কিছুটা হবে বেশি। তবে এটা সবাইকে যে তাহলে এই বিতর্কটা তো তাহলে ঘটবে না। সকল রাজনীতিবিদই কি তাহলে অসৎ, বা সকল ব্যবসায়ী কি অসৎ? বিষয়টা তো ওই রকম নয়, পার্সেন্টেজ যাই হোক। সকল রাজনীতিবিদও অসৎ না, সকল ব্যবসায়ী অসৎ না। আমি সেই জন্য বলছি যে আমলাদের সম্পর্কে যেটা বলা হচ্ছে এটা ঠিক পুরোপুরি সত্য না, এটা একটা আংশিক, এটা সামান্য অংশ এটার সঙ্গে জড়িত, এটা অ্যাজ এ হোল এটা জড়িত না। এবং সরকারের আমি মনে করি এখন 80% ও 90% মধ্যম এবং সিনিয়র পর্যায়ের কর্মকর্তারা সৎ। কিছু আমাদের কাজে সেই দিক থেকে আমি বলবো যে
সরকারি কর্মকর্তাদেরকে এইভাবে, উনি যে কথাটা বলেছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এটি আসলে আরো অনুসন্ধানের প্রয়োজন আছে। ধন্যবাদ। এটি ধন্যবাদ জনাব আব্দুল জলিল মণ্ডল। আবার আসবো আপনার কাছে। আমরা একটু ডক্টর নাজনীন আহমেদের কাছ থেকে শুনতে চাই তার বিশ্লেষণ, যে একদিকে যখন আমাদের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলছি তারা এই প্যান্ডামিক সিচুয়েশনেও প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন, আর অন্যদিকে দেখতে পাচ্ছি কতিপয় দুর্নীতিবাজ এখানে কিন্তু বিপুল পরিমাণ অর্থ পাচার করে যাচ্ছে। এইটা বাংলাদেশের অর্থনীতির জন্য আসলে কোন জায়গায় নিয়ে আমাদেরকে দাঁড় করাবে? একদিকে যখন বাক্সে আমরা টাকা রাখছি, রাজস্ব যখন আমার বাড়ছে, অন্যদিকে আবার তার চলে যাচ্ছে বিদেশে। আপনার বিশ্লেষণ কি বলে, আপনার গবেষণায় কি বলে? এখানে দুটো বিষয়, প্রথমত হচ্ছে এই ধরনের টাকার উৎপত্তি, দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেটা দেশ থেকে বাইরে চলে যাওয়া। দুটোই খারাপ অর্থনীতির জন্য, কিন্তু প্রথমটা একটু কম খারাপ। প্রথমটা কম খারাপ হচ্ছে দুর্নীতি হলো, দুর্নীতি দিয়ে কেউ একজনের টাকা আরেকজনের কাছে চলে গেল, কিন্তু সেটা দেশে থাকলো, কোথাও না কোথাও এটা দেশের অর্থনীতিতে এটা আসছে, কোথাও না কোথাও এটা চাহিদা হিসেবে, পণ্যের চাহিদা তৈরিতে নানানভাবে এটা যুক্ত হচ্ছে, ইনভেস্টমেন্টেও হয়তো যুক্ত হচ্ছে নানানভাবে। তো এটা খারাপের মন্দের ভালো, আমি এটাকে উৎসাহিত করছি না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডাবল খারাপ, অর্থাৎ একটা টাকা অবৈধভাবে উৎপাদন হয়েছে, বা বৈধ হলেও এটা খুব সামান্য, বৈধ টাকা খুব একটা বিদেশে যায় তা না, তারপরে এটা আবার বাইরে চলে গেছে, ফলে অর্থনীতিতে যে এটা কিছুটা অর্থনীতির চাকা ঘোরাতে ভূমিকা রাখতো বা ইনভেস্টমেন্টে ভূমিকা রাখতো, সেটা কিন্তু এটা রাখতে পারলো না। দুইটা কাজই খারাপ। এবং এখানে আমরা যদি একটু গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রিটি বলে একটা সংস্থা, তারা একটা রিপোর্ট বের করে, এবং সেখানে কিন্তু তারা মেইনলি অবশ্য বলছে যে ট্রেড বেসড যে মানি লন্ডারিং, সেটাই বলছে যে বাংলাদেশ সেই ক্ষেত্রে আশঙ্কাজনক জায়গায় আছে। অর্থাৎ বাংলাদেশ থেকে বাণিজ্যের আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে অর্থ পাচার হয়, সেটার পরিমাণকে তারা বলছে আশঙ্কাজনক, সেটাই তারা বেশি বলে বলছে, এবং সেই ব্যাপারে সতর্ক হতে বলছে বাংলাদেশের ইকোনমিকে। কারণ এই জায়গায় কিন্তু কিছু সততার সাথে উৎপাদিত টাকাও যেটা দেশে আসতে পারতো, অর্থাৎ সততার সাথে বলতে বোঝাচ্ছে যে বাণিজ্য করে, জিনিস উৎপাদন করে, সেটার মাধ্যমে উপার্জিত টাকা সেটাও বাইরে চলে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের আছে, এবং এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এই অর্থটা দেশে থাকলে সেটা বিনিয়োগ হতে পারতো। এখন স্বভাবতই আমরা বলবো যে বিনিয়োগ বললেই কি হতে পারতো, বিনিয়োগের তো পরিবেশ নাই, সুতরাং টাকাটা কি হইতো, টাকাটা তো বসে থাকতো, কিংবা বিনিয়োগ হয়তো উৎসাহিত হতো না। এই কারণেই প্রতি বছর বাজেট আসলে আমরা এই যে কালো টাকা সাদা করার কথা বলি, এবং একেবারেই যে আপনি যেটা বলছিলেন শুরুতে যে পররাষ্ট্রমন্ত্রী বললেন বলেই প্রথমবার উচ্চারিত হলো তা কিন্তু না। প্রতি বছর বাজেটের সময় বিগত কয়েক বছর ধরে এই কালো টাকা সাদা করার যে যুক্তিটা দেয়া হয়, সেখানে কিন্তু একটা বলা হয় যে দেশের টাকা দেশে থাকবে, বিদেশে পাচার হয়ে যাবে না, এবং দেশে বিনিয়োগ হবে, সেটাকে উৎসাহিত করার জন্যই কালো টাকাকে সাদা করার কথা বলা হয়। তবে এই টাকাটা পুরা কালো না, এই টাকাটা হচ্ছে ধূসর, মানে বৈধভাবে উৎপাদিত কিন্তু আমার ট্যাক্সে শো করা হয়নি, সেই জন্য এটাকে পুরা কালো বলা যাবে না। তো সেই টাকা বলছে যে পাচার না করে দেশে থাকার জন্য। এখন টাকার আমরা কিন্তু অনেক কালার দেখতে পেলাম এই কতক্ষণে। তো সেই যেই কালারই বলি না কেন, দেশ থেকে যখনই টাকাটা বের হয়ে যাচ্ছে, অর্থনীতিতে এটার যে সংযুক্ত হতে পারতো সেই জিনিসটা হচ্ছে না, এবং যে কোনো সময় অর্থনীতির যে সম্পদ উৎপাদিত হয় সেটা আবার যদি বিনিয়োগ কিংবা অর্থনীতিতে যে কোনো ভাবে থাকে, সেটা আমার দেশের জন্য ভালো। সেই দিক থেকে এই টাকা পাচারের বিষয়টি এটল আমাদের দেশের জন্য সুখকর নয়। কিন্তু এর বাইরে যে দেখতে হবে যে টাকাটা বাইরে নিচ্ছেন, যে তার আগে কিন্তু টাকাটা আমরা দেশে উৎপাদন হতে দিচ্ছি। এই অবৈধ অর্থটা একবার যখন উৎপাদন হয়ে যায় কিংবা ট্যাক্সে দেখানো হয় না, তখন সেটা কিন্তু আসলে দেশে বিনিয়োগ করা মুশকিল। সেই যারা এটা উৎপাদন করেন তাদের জন্য, কারণ এটা এত বেশি পরিমাণ, এটা আসলে সরকারি কর্মকর্তাদের বা তাদের বেতন বাড়িয়েও এটা লাভ নেই। মানে বেতন বাড়ালে আমাদের মতো যারা আমরা সরকারি চাকরি করি আমাদের জন্য লাভ, কারণ আমার কাছে মনে হয়েছে বেতন বৃদ্ধিটা অনেকভাবে আমার জীবনে সচ্ছলতা এনেছে। কিন্তু এমন অনেকের যাদের অনেক মানে আরো অর্জনের সুযোগ আছে, তার কাছে আসলে বেতন বৃদ্ধিটা কিছু না। যে সেটা সংখ্যা কত, সেটা কত ভাগ, ওই বিতর্কে আমি যাব না। কিন্তু আমি বলবো যে এই সুযোগটা যখন রয়ে গেছে, আইনের শাসন যদি সেখানে খুব করা না হয়, সেখানে কারা করছেন, কিভাবে করছেন, আমরা কিন্তু পলিটিশিয়ানদের মুখেও শুনি, তারাও কিন্তু বলেন যে দেশে দুর্নীতি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজে দুর্নীতির কথাতে বলেছেন যে জিরো টলারেন্স। তারপরও আমরা এই কোভিড-19 এর সময়
দেখেছি যে খাদ্যের বিতরণে কিংবা মানুষের যে তালিকা তৈরি সেগুলোতেও কিন্তু আমরা দুর্নীতি দেখেছি। তো এইভাবেই তো টাকাগুলো উৎপাদন হয় এবং সেই টাকা একটা সময় বাইরে চলে যায়, এবং সেইখানেও এই যে বাইরে চলে যাওয়ার জন্য নানান চ্যানেল নিশ্চয়ই আছে, না হলে যায় কিভাবে? মানে আমাদের যদি খুব, আমাদের মানি লন্ডারিং অ্যাক্ট তো বহুদিন আগের, এবং আমাদের এই মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট, তো সেইটা যদি খুব কার্যকর হয় সেই জায়গাতে তো আমরা এটা নিতে পারার কথা না। কাজেই ওইখানেও আবার কিন্তু এই যে ট্রেড চ্যানেল, যেটা একটু আগে প্রাক্তন সচিব মহোদয় বলছিলেন যে এখানে কিন্তু এক ধরনের একটা সংযোগ আছে, সেইখানেও যে একটা ট্রেড চ্যানেল ব্যবহার হয় কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার, যে নালে টাকাগুলা যাচ্ছে কি করে। ধন্যবাদ। এখন মানুষের জি ধন্যবাদ নাদিন আহমেদ। আমরা সমাধানের উত্তরটাও জানার চেষ্টা করব, আমরা পরবর্তী অংশে আসছি। এই ফাঁকে একটু জেনে নেই শওকত আলী সাগরের কাছ থেকে। সাগর ভাই, যেই প্রশ্নগুলি উত্থাপন করেছেন ইতিমধ্যে আমাদের 3 আলোচক, আপনারাও কিন্তু এই গত 1 বছর ধরে এই আলোচনাটি বিশেষ করে কানাডায় উস্কে দিয়েছেন, যে যখন কানাডায় সেটা বেগমপাড়া নামে অভিহিত করে আর যেভাবেই বলি, যে সেখানকার অনাবাসী এবং প্রবাসী যারা বাংলাদেশি আছেন তারা এক ধরনের মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, এবং এখন এটা বিশ্বের অন্যান্য দেশেও যেখানে প্রবাসী বাংলাদেশি আছে তারাও সেই আন্দোলন করার চেষ্টা করছেন, এবং সেটি আবার আলোচনার পাদপ্রদীপে আসে। আপনার কাছ থেকে একটু সরাসরি জানতে চাচ্ছি যে আপনারা কেন, বা কানাডার সেই অনাবাসী বা প্রবাসী বাংলাদেশিরা কি কারণে এই বিদেশের সম্পদ পাচার নিয়ে সোচ্চার হয়ে উঠলেন আপনারা? অনেক ধন্যবাদ। গত বছরে আসলে আমরা এই আন্দোলনটি শুরু করেছিলাম প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে। সেই আন্দোলনের আমি একজন কর্মী, তাদের সঙ্গে আমি ছিলাম। আমাদের বিষয়টা ছিল যে আমরা খেয়াল করেছি যে কানাডাতে বসবাসরত বাংলাদেশিদের অনেকে আছেন যাদের আসলে দৃশ্যমান কোনো আয়ের কোনো বিষয় আমরা দেখি না, বাট জীবনযাত্রার সঙ্গে তাদের আয়ের একটা বিশ্বদৃশ্য একটি অবস্থান আছে। আবার আমরা দেখলাম যে তারা নানাভাবে কমিউনিটিতে এক ধরনের, মানে বাংলাদেশের রাজনীতিতে যেরকম হয়, নানাভাবে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টাও তারা করছিলেন। আমি ছোট্ট একটা গল্প বলি, সেটা অনেক বছর আগের। এখানকার একজন রাজনীতিক তার কানাডাতে আপনার নির্বাচনের সময় প্রত্যেক প্রার্থীরা সারা বছরই রাজনৈতিক দলগুলো নাগরিকদের কাছ থেকে এক ধরনের চাঁদা সংগ্রহ করে। আমরা যদি একদম বাংলা ভাষায় বলি চাঁদা, প্রতিদিন ইমেইলে আসতে থাকে যে আমি এই করব, তুমি যদি পারো আমাকে $5, $2, ইভেন প্রাইম মিনিস্টারের ইমেইলও আসে। এটি হচ্ছে এখানকার ট্রেন্ড। বাট একটি লিমিট আছে যে একজন প্রার্থী বা একজন রাজনীতিক কত টাকা পর্যন্ত জনগণের কাছ থেকে উঠাতে পারবেন। তো একজন রাজনীতিকের তহবিলে একটি বড় অঙ্কের চেক গিয়েছিল, যে চেকটি কোনোভাবে কানাডিয়ান আইনে একজন প্রার্থীর টোটাল যে এক্সপেন্ডিচার তিনি তুলতে পারেন তার চেয়ে অনেক বেশি। সঙ্গত কারণে এই প্রার্থী ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে খোঁজ করলেন যে চেকটি কে দিয়েছেন, এবং দেখা গেল সে চেকটি দিয়েছেন একজন বাংলাদেশি। সে চেকটি তাকে ফেরত দিতে হয়েছে। কিন্তু সেই থেকে কিন্তু রাজনীতিকদের মধ্যে বাংলাদেশিদের সম্পর্কে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে। আমরা কিছুদিন আগে জানি যে আরেকজন, আমি এই মুহূর্তে আমার নামটা মনে নেই, একজন বাংলাদেশে তার নামে সংবাদ হয়েছিল সন্ত্রাসী হিসাবে। তিনি কলকাতায় ছিলেন, কলকাতায়ও তার নামে সন্ত্রাসী হিসাবে হয়েছে। তিনি নাম পাল্টিয়ে, পাসপোর্ট পাল্টিয়ে কানাডাতে এসেছেন, এবং দেখা গেল যে তিনি একজন মেয়র প্রার্থীকে মোটা অঙ্কের চাঁদা দিচ্ছেন। এই চাঁদা দেওয়ার প্রক্রিয়া ধরে কিন্তু তার সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু হলো। তিনি কানাডা থেকে পালিয়ে চলে গেছেন, পুলিশ তাকে ধরতে পারেনি তার আগেই। এই যে প্রবণতাগুলো, সেটি হচ্ছে যে একটা সোসাইটিকে নষ্ট করে দেওয়ার, একটি কমিউনিটিকে নষ্ট করে দেওয়ার কিছু তৎপরতা। এবং এই তৎপরতায় যখন বাংলাদেশিদের নাম আসতে শুরু করলো, আমরা যেহেতু একটা সমাজে থাকি, আমরা মনে করলাম যে আমাদের একটি দায়িত্ব, যে আমাদের এই প্রবণতার বিরুদ্ধে আমাদেরই কথা বলতে হবে। কারণ এখানে আমরা থাকবো, আমাদের ছেলেমেয়েরা বড় হবে, অন্য কমিউনিটি যেন আমাদের দিকে আঙ্গুল না তোলে যে ওরা এসে আমাদের সোসাইটিটাকে নষ্ট করছে। তো সেই তাগিদ থেকে আমরা মনে করলাম যে এর প্রটেস্ট হওয়া দরকার। এবং ঠিক একই সময়ে এই ক্রেডিটটা আমি বাংলাদেশের মিডিয়াকে অবশ্যই দিব, যে আমরা হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশের পত্রপত্রিকায় পরপর নিউজ হতে থাকলো, ছবি সহ, যে অমুক ব্যবসায়ী অমুক ব্যাংক থেকে 300 কোটি টাকা, 500 কোটি টাকা, এত কোটি টাকা নিয়ে কানাডাতে চলে গেছে। এবং আমরা মিলিয়ে দেখলাম যে এই লোকগুলি এখানে আছে, এবং তারা আসলে আমাদের কমিউনিটিতে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো খোঁজ খবর করে দেখলাম যে না, তাদের এখানে আসলে কিছু নাই। তখনই আমাদের মনে হলো, এবং তখনই আমাদের যারা প্রবাসে বসবাস করে তাদের অনেকেই ভাবলেন যে না, এর প্রোটেস্ট করতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা সেই সময় রাস্তায় প্রচন্ড শীত উপেক্ষা করে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে সেই সময় আমরা ঠান্ডা অপেক্ষা করে বাংলাদেশিরা এখানকার বসবাসরত তারা রাস্তায় নেমেছেন। আমরা প্রতিবাদ করেছি, মানববন্ধন করেছি।
কোভিড এর কারণে সেটি তখন আর এগিয়ে নেওয়া যায় নাই, কিন্তু কোভিড এর সময় আমরা যেটি করেছি, আমরা কিন্তু কানাডা সরকারের নানা দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, রাজনীতিকদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে আমরা বলেছি যে আমরা উই ওয়ান্ট স্টপ দিস, যে আমরা চাই যে তোমরা এই এমন একটি ব্যবস্থা করো যে এখানকার কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বাইরে থেকে টাকা না আসতে পারে। সেই সময় আমরা স্পষ্ট করে নজরুল একটা কথা বলেছিলাম, আমাদের যে বিষয়টি ছিল যে আমরা একটি বার্তা দিতে চেয়েছিলাম। আমাদের বার্তাটি ছিল যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে টাকা লুটপাট করে কিংবা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের কষ্ট উপার্জিত টাকা, সেই টাকাটি কেউ বিশ্বের অন্য গোলার্ধে নিয়ে এসে ভাববেন যে এখানে নিরাপদে থাকা যায়, এখানে নিরাপদে থাকার একটি ব্যবস্থা আছে, এই ধারণাটি যাতে কেউ পোষণ না করেন, এমন একটি বার্তা দেওয়ার তাগিদ থেকে আমরা আসলে আন্দোলনটি শুরু করেছিলাম, এবং সেটি ছিল সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের আন্দোলন। ধন্যবাদ সাগর ভাই। আমাদের কি বিরতির সময় হয়ে এলো, বিরতির পর ফিরতে চাই। যেই বাতাসটি তুলতে চাইলেন, যেই আন্দোলনটি তুলতে চাইলেন, যেই ইঙ্গিতটি দিলেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা, বাংলাদেশের সাধারণ নাগরিকরা কি ঠিক একই রকমভাবে জোটবদ্ধ হতে পারবে? বাংলাদেশের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কি দেশের প্রচলিত যেই আইন আছে সেই আইনের মাধ্যমে এটি বন্ধ করতে পারবে বা টাকা ফিরিয়ে আনতে পারবে, নাকি নতুন আইন করতে হবে? কিভাবে সমাধানটা হবে সেই উত্তর খুঁজব বিরতি থেকে ফিরে। বুলুল ভাই, আপনার কাছে সরাসরি আলোচনায় ফিরতে চাই। অনেকগুলি প্রসঙ্গের অবতারণা করেছেন বাকি তিন বক্তা। তাহলে কি এই বিদেশে অর্থ পাচারের বন্ধের উপায়টা আমরা কিভাবে পাবো? তাহলে সেটা কি শুধুমাত্র আইন করে, আইনের প্রয়োগ করে? আইনও তো এখন দেখা যাচ্ছে অনেক ফাঁক ফোকরগুলো চলে যাচ্ছেন, বলছিলেন যে ব্যবসায়িক চ্যানেল ধরেও অনেক টাকা পাচার হয়ে যাচ্ছে। নানা চ্যানেল থেকেই পাচার হচ্ছে ইতিমধ্যেই। মানে যারা এই বিষয়ে গবেষণা করেন তারা অনেক কথা বলছেন, কিন্তু এটা ঠিক যে একটা নেক্সাস আছে, ব্যবসায়িক বলেন, রাজনৈতিক বলেন, আমলারা বলেন, এটা নেক্সাস তৈরি হয়। এটা ঠিক পররাষ্ট্রমন্ত্রী যে মাত্র 28 জনের কথা বলেছেন যে খুব মানে রিসার্চ বেসড না, যেটা জনাব প্রতীক মণ্ডল সাহেব বললেন। আবার উনি যখন বলেন যে 60 থেকে 70% আমলা সৎ, এটাও রিসার্চ বেসড না, উনিও তার ধারণা থেকে বললেন। রাজনীতিবিদ হতে তাই বলবেন যে আমরা অধিকাংশ সৎ। আমার প্রশ্ন হলো, ড্রেনের দুই দিকের পানি খারাপ, ডান দিকের পানিও খারাপ, বাম দিকের পানিও খারাপ। কাজেই নাম্বার, কত আমলা, কত রাজনীতিবিদ, কত ব্যবসায়ী, নাম্বারটা মুখ্য না, মুখ্য হচ্ছে কাজটা হচ্ছে অপকর্ম, এবং এই অপকর্মের একটা নেক্সাস আছে। গতকালকের পত্রিকায় যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে রাজুকে একজন কি গোল্ডেন মনির ধরা পড়েছে, তাকে দেখে নাকি রাজুকের চেয়ারম্যান সব দাঁড়িয়ে যেতেন। তাহলে গোল্ডেন মনির হলো দুর্বৃত্ত, একটা ব্যবসায়ী, একজন আমলা তাকে দেখে দাঁড়িয়ে যেতেন। কী কারণে? কারণ ওই গোল্ডেন মনি নাকি একজন প্রতিমন্ত্রীকে গাড়ি উপহার দিয়েছেন। কাজে একদম চমৎকারভাবে আপনি দেখবেন যে রাজনীতিবিদ, আমলা এবং দুর্বৃত্ত ব্যবসায়ী এই নেক্সাসটি আছে। ইনফরমেশন আসছে যে তিনি আবার বিদেশে যারা পলাতক আসামি আছেন ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে, তাদের কাছেও টাকা পাঠান। যাই হোক, এই একটা নেক্সাস আছে। এখন প্রশ্নটি হচ্ছে যে এই তিন গ্রুপের দিকে কেন আমরা হাত তুলি? এই তিনটে প্রিভিলেজ ক্লাস। আমলারা ভালো ছাত্র, অনেক কষ্ট করে মানে তারা ভালো ছাত্র, ভালো রেজাল্ট করেন, চটচট করে বিশেষ পরীক্ষা দেন, আমলা হন, এবং তাদেরকে আমরা অন্যভাবে শ্রদ্ধার চোখে দেখি। রাজনীতিবিদরা আমরা ধরেই নিয়ে, যে শওকত আলী সাগর বললেন যে কানাডাতে নিয়ম আছে চাঁদা করার জন্য, আমাদের এখানে নিয়ম নাই, কিন্তু রাজনীতিবিদরা বড় বড় ইলেকশন করেন, বড় বড় রাজনৈতিক কর্মসূচি পালন করেন, তারাও চাঁদা তুলেন। ব্যবসায়ীরা ব্যবসা করেন, তারা টাকা পাঠান, এটা একটা সাধারণভাবে মানুষের ধারণা। কিন্তু আমলার দিকে কেন নজর যায়? যে দ্য বেস্ট পিপল, বেস্ট পারসনস ইন দ্য সোসাইটি, তারা বেস্ট রেজাল্ট করেন ইউনিভার্সিটিতে, ভালো ডিগ্রি নেন, বিদেশে ডিগ্রি নেন, সরকারি চাকরিরত অবস্থায়, তাদের বেতন বৃদ্ধি করার মধ্য দিয়ে। এবং মণ্ডল সাহেব একটি কথা বলেছেন যে একসময় বাংলাদেশ হওয়ার পর বেতন কম ছিল। বেতন কম হওয়াটা দুর্নীতি করার জন্য কোনো যুক্তিসঙ্গত যুক্তি না। বেতন কম হলে যদি যুক্তিসঙ্গত করতে হয় তাহলে তো নিচের দিকে আরও বেশি দুর্নীতি। কিন্তু টাকা যারা পাচার করছেন এটা কিন্তু নিচু স্তরের কর্মচারী না, এটা উঁচু স্তরের কর্মচারী। তো কাজেই এই যে নেক্সাসটি, এই নেক্সাসটিকে ধরার জন্যে খুব মাইক্রোস্কোপিক গবেষণার দরকার নেই, সেটা আমরা পারি। যেটা ডক্টর নাজনী একটু বলার চেষ্টা করছে, ওভার ইনভয়েসিং করে ব্যবসায়ীরা কীভাবে টাকা পাঠায়, এটি বিভিন্ন গবেষণা এসছে। কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন যে এটা বন্ধ করার পথ কী? বন্ধ করার পথ হলো দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স, যেটা আমরা বললাম। কিন্তু আমি একটু আগে যে কথাটি বলেছিলাম যে একটি ঘটনা না ঘটলে পরে আমরা দুর্নীতির পিছনে দৌড়াই না। আপনি বেসিক ব্যাংকের বাচ্চাকে আজ পর্যন্ত আমরা ধরতে পারলো না, অথচ এটি সবচেয়ে আলোচিত ব্যবসা, সবচেয়ে আলোচিত বিষয় এবং সবচেয়ে আলোচিত মানে ঘটনা। এটা কেন ধরা গেল না?
এই গবেষণাও হতে পারে। হাজী সেলিমের কথা বললাম যে তার যে এত অবৈধ সম্পদের রাজত্ব আছে, যতক্ষণ পর্যন্ত তার পুত্র নৌবাহিনীর একজন অফিসারকে অপমান না করলো ততক্ষণ পর্যন্ত ইংলিশ ছিল। এই স্ট্যাটাসকো বহাল রাখা আবার এই তিন শক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলারা মিলেই স্ট্যাটাসকো রাখে, যে যাতে কারো কোনো খোঁজ খবর না রাখে। আমরা আবারও বললাম যে যে পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করে কী কারণে খোঁচা দিলেন এটা আমরা বুঝতে পারলাম না। তো কাজেই এটি আমরা আর কিছু করলে আমরা আইন, শক্ত আইন আছে কিনা, শক্ত আইন তো আছে। আমরা যখন কোকোর পাচার করা টাকা ফেরত আনলাম, আইন তো আছে, নাহলে আমরা সিঙ্গাপুর থেকে টাকা ফেরত আনলাম কি করে? এবং বিদেশি সংস্থাগুলি তো আমাদের হেল্প করলো, এফবিআই তো আমাদেরকে হেল্প করলো। কাজে তার মানে আমাদের আইনও আছে এবং বিদেশি সংস্থাগুলি আমাদের সহায়তা করে। শওকত আলী সাগররা কানাডাতে যেটি করছেন, সেই আন্দোলনের মধ্য দিয়ে যদি কানাডা সরকারকে বাধ্য করা যায়, তোমার এরকম অবৈধ টাকা আমার দেশ থেকে যেগুলি গেছে সেগুলির একটা হিসেব তোমরা দাও এবং তোমরা হেল্প করো, আমরা ব্যবস্থা নিতে পারি। কাজে আমার ধরনের আইনের প্রয়োগটা যদি যথাযথ হয় এবং আইনের প্রয়োগ করার ক্ষেত্রে আপনি দেখবেন দুর্নীতি দমন কমিশন আবার একজন অবসরপ্রাপ্ত আমলা, সেটি ঘুরে ফিরে তো আমরা ওই নেক্সাসের কাছে যে দুর্নীতি দমন কমিশন যদি নেক্সাসে না পড়ে তাহলে খুব ভালো। কিন্তু যদি এইরকম ধারণা হয় যে বেসিক ব্যাংকের বাচ্চুর জন্য কিছু, এটা অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী মোহিত সাহেব নিজে বলেছেন যে কেন ধরা হচ্ছে না আমি জানি না। হ্যাঁ, তো কাজেই এই নেক্সাসটা যতক্ষণ পর্যন্ত ভাঙা না যাবে বা নেক্সাসটা যখন গড়ে ওঠার জায়গাটা যতক্ষণ হাত না যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত, এটি যখন বহিরূহ হয় তখন পারা যায় না। ওই একটি প্রায়োরিটি ভিত্তিতে যখন আসে তখন আমরা আলোচনা করবো, আবার ভেঙে যাবে এখানটাতে। তো কাজেই কী ব্যবসায়ী, কী রাজনীতিবিদ, কী আমলা, কী ছোট আমলা, কী বড় আমলা, বা কী অন্য পেশার লোকজন, তাদেরকে যেটা ডক্টর নাজনীন পরিষ্কারভাবে বললেন যে ইন্টারনাল যদি করাপশন হয় সেটাকে আমরা ঘুরে ফিরে আমরা পাই, এটা গ্রহণযোগ্য না। কিন্তু তারপরেও মানে এক ধরনের মানে কি বলে দেশপ্রেম বোধ আছে এটাতে, যদি আপনি কোট আনকোট বলেন। কিন্তু বিদেশে যখন চলে যাচ্ছে তখন দুইটি সমস্যা হচ্ছে। একটি সমস্যা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক কাজটাকে ফোকর করে নিয়ে যাওয়া হচ্ছে, আরেকটি হচ্ছে আন্তর্জাতিকভাবে দেশের মানমর্যাদাটাও লুণ্ঠিত হচ্ছে। যেটি শওকত আলী সাগররা যখন কানাডাতে আন্দোলন করেন যে বাংলাদেশ থেকে যারা টাকার পাচার করছে তারা প্রতিবাদ করেন, এটা যেমন খুব সাহসিকতার সঙ্গে, আবার ভিতরে খুব কষ্টবোধ থাকে যে আমাদের আন্দোলন করতে হচ্ছে, আমার দেশের দুর্বৃত্তরা এখানে আসছে। কাজেই বাংলাদেশের মানুষ হিসেবে তাদের মধ্যে একটা কষ্টবোধ, অপমানবোধ এটি কিন্তু কাজ করে। কাজে আমি যেটি মনে করি যে আইনের ভালো আইন, আরও কড়া আইন হতে পারে, সেটি হওয়ার মানে যারা আইন বিশারদ তারা করবেন। কিন্তু যে আইন আছে সেই আইনটি প্রয়োগ করাটাই তো দেখছি না আমরা। ততটুকু যদি প্রয়োগ হয়, সেই প্রয়োগটা আমরা দেখি না কেন, যে কীভাবে মানে একজন সরকারি কর্মকর্তা বা গার্মেন্টস ব্যবসায়ী বা একজন কি বলে, আপনি দেখবেন যে এই যে ট্যাক্স পেয়ারদের যে লিস্ট হয়, এত বড় বড় আমলা, এত বড় বড় আইনজীবী, এত বড় বড় অর্থনীতিবিদ, এত বড় বড় ব্যবসায়ী, আপনি দেখবেন যে কোন জর্দা ফ্যাক্টরির মালিক নাম্বার 1 ট্যাক্স পেয়ার হয়। সেই ভদ্রলোক জর্দার একটা মানে টোবাকো রিলেটেড ব্যবসা করে, আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু সে তো সর্বোচ্চ ট্যাক্স দিচ্ছে। তাহলে সবচেয়ে দাপটশালী গাড়িটি নিচে নিচে আলান রাজনীতিবিদদের মধ্যে, সবচেয়ে দাপটশালী মানুষ যিনি বছরের 11 মাস বিদেশ থাকেন, ট্যাক্স তারিখে তাদের নাম দেখি না কেন? আমাদের এনবিআর, আমাদের দুর্নীতি দমন ব্যুরো, যে দুর্নীতি দমন কমিশন, তারা এই জায়গাগুলিতে দেখে না। কাজে জায়গাটা আছে, কিন্তু আমি যদি খালি আমার পাতের ঝোলটা টানি, রাজনীতিবিদ বলে যে না আমরা আমাদের সব না, আমার কিছু মাত্র খারাপ আর বাকিরা সব ভালো, আমলা যদি বলে যে আমাদের 60 থেকে 70% ভালো, এই 30% খারাপ, ব্যবসায়ী যদি বলে যে না গার্মেন্টস ব্যবসায়ীর মধ্যে 10% পাবেন, বাকিরাও ভালো, তো কম ভালো, কম মানে বেশিরভাগ ভালো, তাহলে তুমি ওই কম খারাপের জন্য গোটা ব্যবসায়ী, গোটা গার্মেন্টস কি বলে গার্মেন্টস ব্যবসায়ী বা আমলারা কেন এই দায়িত্ব নিচ্ছেন? যদি ওই দুর্বৃত্তরা কমই হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ আমলারা, সংখ্যাগরিষ্ঠ রাজনীতিবিদ, সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ী, তাদেরকে চিহ্নিত করুন। আপনি যেটা একটু বলছিলেন যে আমরা কোনো সামাজিক উদ্যোগ নিতে পারি কিনা, সামাজিক উদ্যোগ ওইখান থেকে বিজিএমএ বলুক যে আমাদের যে 1% ব্যবসায়ী যারা টাকা পাচার করে তাদেরকে আমরা বিজিএমএতে রাখবো না। আমলারা বলুক, তাদের তো অবসরপ্রাপ্ত এবং অবসর ছাড়া নানা সমিতি আছে, যে আমাদের 5 জন আমলাও যদি হয়, তারা যদি এরকম করে থাকে তাদেরকে আমরা চিহ্নিত করব। তারা কিন্তু সেটা বলছেন না। তার মানেটা কি? যে একটা শান্তিপূর্ণ সহস্থাপনের মধ্যে আমরা বসবাস করছি। ওইটি করলে আমি আবার যে শুরুতে যেটি বলেছিলাম, যে আপনি যদি একটা সামাজিক ন্যায্যতার, একবার ন্যায্যতার একটা সমাজ যদি চান, দুর্বৃত্তরা কমই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীলতা সৃষ্টি করে, এই 35,000 ছাত্রের মধ্যে কি 32,000 ছাত্র করে? তা না। 100 জন ছাত্র দুর্বৃত্ত, 200 জন, 300, 400, 500, 1000, 2000, 10,000 হলে তো আরো
25,000 ছাত্রছাত্রী হচ্ছে শান্তিপূর্ণভাবে পরিবেশ করতে চায়। কাজে দুর্বৃত্ত কমই হয়, সেটা যে কোনো জায়গাতেই হোক। এখন যারা দুর্বৃত্তদের রুখে দাঁড়াবে তাদের ঐক্যটা যদি না করা যায়, প্রশাসন বলেন, সরকার বলেন, সামাজিক আন্দোলন বলেন, তাদের ঐক্য যদি না করা যায়, তাহলে দুর্বৃত্তদের রাজত্ব কায়েম হবে, আর ভালো মানুষ যারা শান্তিপ্রিয় তারা ঘরে বসে থাকবেন। ধন্যবাদ বুলবুল ভাই। আব্দুল লতিফ মণ্ডল, আপনার বক্তব্য জানতে চাচ্ছি যে আসলে এই যে যারা দুর্বৃত্ত তারা তো সংখ্যায় কম, তাদের হাত থেকে এই দেশকে উদ্ধার করার উপায় কি? যারা বিদেশে অর্থ পাচার করছে সেই অর্থ পাচার বন্ধ করার উপায় কি? আপনার অভিজ্ঞতাই জানতে চাই। দেখেন, মঞ্জুরুল হাসান সাহেব যে কথা বলছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আসলে ডক্টর নাজনীন যে কথা বলেছেন যে অবৈধ অর্থ বর্জন এবং পাচার দুটোই খারাপ, তবে পাচারটা বেশি মাত্রায় খারাপ, এটা সব সত্য কথা। আসলে এটা একটা খুব ডিফিকাল্ট কোশ্চেন যে কিভাবে এটাকে বন্ধ করা যায় বা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা যায়। আমাদের আইনের অভাব নেই, অনেক আইন আছে এই দুর্নীতি দমন সম্পর্কে, পেনাল কোড সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন আইন আছে। এগুলোর স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অবশ্যই দরকার। সেই সঙ্গে যেটি দরকার সেটি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত মানুষের মধ্যে, সে সরকারি কর্মচারী হোক, ব্যবসায়ী হন অথবা রাজনীতিবিদ হন, তাদের মধ্যে এই এই জিনিসটা যে খারাপ, অর্থ পাচার, এটা তুলে ধরতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে এ ব্যাপারে সরকারের। এবং দুর্নীতি দমন কমিশন যেটা আছে, মঞ্জুরুল হাসান সাহেব কথা বললেন যে একজন আবার রিটায়ার্ড কর্মচারী। এখন দেখেন এই সমস্ত প্রতিষ্ঠান কতগুলো নিয়ম কানুনের মধ্যে চলে, এখানে কাজে যারা অভিজ্ঞ, নিয়ম কানুন সম্পর্কে ভালো জানেন, তারাই এখানে বেস্ট সুইটেড। তবে হ্যাঁ, তাকেও সাহসী হতে হবে। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে এই সমস্ত সেন্সিটিভ অর্গানাইজেশনে তারা থাকে, তারা অধিকাংশ সাহসী হতে পারে না। সাহসী না হওয়ার কারণ অনেকগুলো আছে। কাজেই তার চাকরিটা হয়তো চলে যাবে, 5 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট পান সাধারণত, বা 4 বছরের জন্য চাকরিটা হয়তো চলে যাবে বিভিন্ন কারণে, এটি একটি কারণ। আর অনেক সময় অনেকে একটি দলের মতবাদে বিশ্বাসী থাকেন এবং দেখা যায় তারা এখানকার যে কর্মকর্তা ব্যক্তিরা, তারা সাধারণত ক্ষমতাসীন দলের কাউকে ছুঁইতে চান না, সে সরকারি কর্মকর্তাই হন, ব্যবসায়ী হন বা অন্য কোনো প্রফেশনের হন। এটি একটি আমাদের ব্যবসা প্রশাসনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাটি ঠিক খুব বেশি আগে ছিল না। সরকারি কর্মকর্তাদের মধ্যে যে দলীয়করণ যেটা একটা হয়েছে, এটি আমাদের ব্যবস্থা প্রশাসনকে অনেকটা দুর্বল করে ফেলছে, অনেকটা দলীয়করণ করে ফেলেছে, এবং যার প্রভাব শুধু রাষ্ট্রীয় পর্যায়ে থেকে শুরু করে সমাজের সর্বনিম্ন স্তর পর্যন্ত চলে গেছে। আজকে যদি আপনি একটা সরকারের ভিজিএফ বা অন্য কোনো অনুদানের অর্থ মাঠ পর্যায়ে বিলি করতে যান, দেখবেন যে সেখানে যে লিস্টটা সরকারি কর্মকর্তারা পান, সেটি তৈরি করা হয় একটি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে। জি, এই সংকটগুলোর কথা আমরা কম বেশি জানি, সমাধানের উপায়টা যদি একটু সংক্ষেপে বলেন, সময় কমে আসছে আমাদের। উপায়টা আমাদের সমন্বিত প্রচেষ্টা করতে হবে এবং সেটা এই জিনিসটা যে খারাপ সেটা তুলে ধরতে হবে, এবং একই সঙ্গে আইনের, যেটা মঞ্জুরুল হাসান সাহেব বলছেন, আইনের একেবারে কড়াকড়ি প্রয়োগ করতে হবে, তিনি সরকারি কর্মচারী হন আর যেই হন। কাজে এখানে কোন রকম ছাড় দেওয়া যাবে না। ধন্যবাদ। কোন রকম বলছি আমরা, সেটা জিরো টলারেন্সে করতে হবে। এবং বিশেষ করে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে আমি বলবো, তাদের কতগুলো আইন আছে, প্রতি বছর একটা করে স্টেটমেন্ট দিতে হয়, তাদের আয় ব্যয়ের একটা করে হিসাব। এবং আমি মনে করি যে এটা বোধহয় সঠিকভাবে এটা ফলো আপ করা হয় না। এই যদি প্রতি বছর আয় ব্যয়ের যে হিসাবটা সরকারকে জমা দেওয়ার কথা, এবং সেটা যদি সঠিকভাবে জমা দেওয়া হয় এবং সেটা পরে একটা স্ক্রুটিনি করার একটা ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তাদের
পক্ষে দুর্নীতি করা একটা কঠিন হয়ে দাঁড়াবে। এবং ধন্যবাদ। আমি বলবো এটা সঠিকভাবে করা উচিত। জি ব্যবসায়ীদের ক্ষেত্রেও যে তারা যেন কোনো রকম আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং করে বিদেশে টাকা পাঠাতে না পারে, সে বিষয়টা খুব কঠোরভাবে অনুসরণ করা উচিত। জি এবং রাজনীতিবিদরাও দেখেন, একটা রাজনীতিবিদদের প্র্যাকটিক্যালি দেখেন বেশিরভাগই যে পরিমাণে অর্থ দ্বারা সম্পদ জোগাড় করে, ইলেকশনের সময় যে অর্থ ব্যয় করে, এর সূত্র কি, তার সোর্স কি, এগুলো কিন্তু আমরা কোনোদিন দেখি না। আমাদের ইলেকশন আইনে একটা বলা আছে যে আপনি ইলেকশনের সময় সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি নিতে পারেন এবং সেটা আপনাকে রসিদ দিয়ে গ্রহণ করতে হবে। কিন্তু সেটা আমাদের দেশে খুব একটা প্রচলন নাই। বেশিরভাগই অনিয়মে এই সমস্ত টাকা জোগাড় হয় এবং অনেকেই টাকা দিয়ে থাকে। আপনি জি হয়তো জি অনেকেই জানেন। ধন্যবাদ যে আব্দুল লতিফ মন্ডল। জি ধন্যবাদ। আপনার বক্তব্যগুলো আমরা সাজেশনগুলো শুনলাম, বুঝতে পারলাম। এবার একটু ডক্টর নাজনীন আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনার পরামর্শকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারবো এই অবস্থা থেকে? দেখুন, এখানে আমার মনে হয় ওয়ান সাইজ ফিটস অল এই সলিউশনে হবে না। যে যাদের কথা বলছি, তিনটা গ্রুপের কথা বলছি, একটা কমন সমাধান হচ্ছে আইনের কঠোর প্রয়োগ। সেটা হচ্ছে যখন টাকাটা বিদেশ যাচ্ছে। এখন বাকি জায়গায় আমলাদের জন্য হচ্ছে দেশে যে অবৈধ অর্থটা উৎপাদন, সেইটাকে যথাসম্ভব ঠেকাতে হবে। কাজেই দেশের মধ্যেও আইনের প্রয়োগটা থাকতে হবে। সেখানে একটু আগে জনাব আব্দুল লতিফ মন্ডল যেগুলো কথা বলেছেন, সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করা যেতে পারে যারা আমলারা আছেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এখন এই কথাটা অনেকের, আমার কথাটা হয়তো পছন্দ হবে না। বিষয়টা হলো যে আমরা যখন দুর্নীতির অর্থনীতি যখন চলতে থাকে, এটা যখন বাড়তে থাকে, এটা কিন্তু একটা সিস্টেমে পড়ে যায়। আমি যখন জানি যে আমি অর্জিত সম্পদ থেকে আরো অনেক সম্পদ অর্জন মানে বানাতে পারবো, সেটা দুর্নীতি করে হোক, বাইরে পাঠায় দিয়ে হোক, বিদেশে একটা লাক্সারি, সেটা আমি করতে পারবো, তখন কিন্তু দেশে আমি সেটারও সেই সম্পদটা উৎপাদনের জন্য বেশি চেষ্টা করছি। অর্থাৎ আমার সমাজতন্ত্রে অনেক সময় কেন মানুষের মোটিভেশন থাকে না, কারণ সেখানে তো তার ধনতন্ত্র বা পুঁজির সম্মিলন ঘটানোর উপায় থাকে না, ফলে মানুষ খাটে না, তার অনেক এগিয়ে যাওয়ার চিন্তাটা থাকে না, যে কারণে আমরা পুঁজিবাদকে উইথ সাম মানে যেটাকে বলে রেস্ট্রিকশন ফ্রম দ্য গভর্নমেন্ট, সেটা আমরা উৎসাহিত করি। একইভাবে দুর্নীতির অর্থনীতি আমাদের এখানে যেভাবে দাঁড়িয়ে গেছে, আপনি যদি হঠাৎ করে বলে দেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি, যে এই টাকাটা যেটা তারা উৎপাদন করছেন, যেটার দেশের উৎপাদন প্রক্রিয়াটা হয়তো ততটা অবৈধ নয়, এখানে হয়তো টুকটাক বিভিন্ন কানেকশন টানেকশনে যদি বলেন যে কিছু দুর্বৃত্তায়ন আছে, সেটা অন্য ব্যাপার, তারা বাধ্য হয়ে সেটা করেন। কিন্তু আমি বলছি এই অর্থটা উৎপাদন হচ্ছে। এখন উনি যখন জানেন যে আমি বিদেশে অমুক জায়গায় বাড়ি কিনতে পারবো, তমুক জায়গায় হোটেল ইনভেস্ট করতে পারবো, তখন কিন্তু উনি আরো বেশি উৎসাহিত হন দেশে বিনিয়োগ করতে। এখন হঠাৎ করে যদি আমি এটা বন্ধ করে দেই, তাহলে কিন্তু এই বিনিয়োগের খুব পরিবেশ, তো দেশে এই বাড়তি টাকাটা বিনিয়োগের, যেটাকে যে কারণে বাজেটের সময় কালো টাকা সাদা করার উৎসাহ দেওয়া হয়, সেটা কিন্তু তার থাকবে না। কাজেই এইখানে আমি মনে করি একটু ভাবতে হবে যে আমরা বৈধভাবে বিদেশে ইনভেস্টমেন্ট করতে সুযোগ দিব কতটা, সেইখানে কিন্তু আমাদের অনেক রেস্ট্রিকশন আছে। আমাদের অনেকেই কিন্তু চান যে বিদেশে গিয়ে উনি হয়তো একটা ফ্যাক্টরি করবেন, উনি হয়তো ইথিওপিয়াতে যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিবেন, কিংবা কম্বোডিয়ায় যে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিবেন, কিংবা কানাডায় গিয়ে উনি একটা কোনো হোটেলের ব্যবসা করবেন বৈধভাবে অর্থ নিয়ে। আমি সেই জায়গায় বলতে চাই যে দেশে যাদের অর্থটার উপার্জন বৈধ, উনি বিদেশে যাতে বৈধভাবে ব্যবসা বাণিজ্য এগুলা করতে পারেন, সেই জায়গাটিতে কিন্তু আমাদের আইনের পরিবর্তন, যাতে বৈধভাবে উনি ব্যবসা করতে যেতে পারেন, উনি ট্যাক্স দিবেন, টাকা ফেরত এনে আবার দেশে ওই লাভের টাকা আসবে। যেমন বিদেশিরা এসে আমাদের এখানে বিনিয়োগ করছে না, সেইভাবে আমাদের বিনিয়োগটা কিন্তু অনেক রেস্ট্রিক্টেড। দ্বিতীয় হচ্ছে, আমাদের অনেকের সন্তান বিদেশে পড়াশোনা করে, সেই জায়গায় কিন্তু টাকার লেনদেনের এটা খুবই রেস্ট্রিক্টেড। দেখা যায় যে কোনো একটা কোর্সে হয়তো একজন পরীক্ষায় খারাপ করেছে, এখন তাকে ওই যতটুকু টাকা নেওয়া, ওই কোর্সের ওই যে ফেল করলো এক কোর্স একবার, আমি জাস্ট একটা বাজে উদাহরণ দিচ্ছি হয়তো, বাট কোনো কারণে টাকা বেশি লাগলো, তখন কিন্তু ওইটা আর পাঠানোর উপায় থাকে না, ওইটা আমাকে কোনোভাবে হুন্ডি করে অবৈধ পথে কোনো না কোনো ভাবে পাঠাতে হবে। তো এই জায়গায় এরকম কিছু কিছু জায়গার নিয়মের পরিবর্তনও দরকার, যেটা আমাকে বৈধভাবে বিদেশে টাকা নিতে আমাকে সাপোর্ট দেবে। যেমন একটা সময় আমরা বিদেশে যেতাম, গিয়ে কেনাকাটা করতাম, কিন্তু দেখা যেত যে আমাদের এখানে এত রেস্ট্রিকশন ছিল যে আমরা কিন্তু দেখা যেত যে এই কোনো না কোনো ভাবে ডলার সংগ্রহ করার চেষ্টা করতাম। এখন কিন্তু লিমিটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে কেউ কারো আর প্রয়োজন হচ্ছে না যে অন্য কোনো পন্থায় ডলার সংগ্রহ করার। আমরা বৈধ পথে ব্যাংকের থেকে টাকা সংগ্রহ করে, এটা অনেক টাকার এখন অনুমোদন দেওয়া হয়েছে, ফলে ওইটার কোনো প্রশ্নই আসে না, বিশেষ করে আমাদের মতো যারা আছে।
আমি বলতে চাই যে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের এটাও চিন্তা করতে হবে যে আমরা বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা তাদের অর্থটা বিদেশে যদি তারা বিনিয়োগ করতে চান নিয়ম কানুন করে দিয়ে সেটা আমরা করতে দিব কিনা। আর পলিটিশিয়ানদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে যেটা জনাব আব্দুল লতিফ মন্ডল বলছিলেন যে নির্বাচনকে ঘিরে বা অন্য জায়গায় আমরা এমন একটা টাকার অঙ্ক বলে দেই, আমরা নিজেরাই হাসি যে এই টাকা দিয়ে কি নির্বাচন সম্ভব। সুতরাং ওইখানেও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে, এবং আমি কখনো যেটা কোনো আমলের জন্য বলছি না যে সবসময় যে নির্বাচন পরবর্তী সময়ে যে কে কত খরচ করলেন সেটার যে হিসাব কিতাব বুঝিয়ে দেওয়া এটা যেমন করতে হবে, পাশাপাশি আমি মনে করি নির্বাচনের সময় কত খরচ করতে পারবেন সেই সীমানাটাও কিন্তু আসলে বাড়িয়ে দেওয়া যেতে পারে এবং সেইটা আলাপ আলোচনার ভিত্তিতেই করতে পারি। তো কিছু কিছু জায়গায় আমার বিজনেসের পরিবেশ বাড়ানো, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান যেটা সরকার বলছে বারবার এবং আমরা এখনো সেখানে বিশ্বাস করতে চাই যে সেটা তারা করছেন করবেন, এবং তার পাশাপাশি আমি মনে করি এই যে কিছু সুযোগ সুবিধা বাইরে বৈধভাবে টাকা নিয়ে যাওয়ার সেই সুযোগ সুবিধাগুলো বাড়ানোর দিকেও নজর দিলে আমরা হয়তো এই যে মানি লন্ডারিং যেটা বলছে অবৈধভাবে যাওয়া সেটা কমাতে পারবো। ধন্যবাদ নাজনীন আহমেদ। সাগর ভাই, আমাদের সময় প্রায় শেষ হচ্ছে, খুব সংক্ষেপে আপনার যদি একটু পরামর্শ থাকে। প্রথমত বলি যে টাকাটা পাচার আমি কখন করি, যখন আমার কাছে অতিরিক্ত টাকা থাকে, এবং অতিরিক্ত টাকাটা আমি কিভাবে উপার্জন করব সেই জায়গাটা যদি এক ধরনের মনিটরিং এর মধ্যে আনা যায় আমার মনে হয় সেটি একটি বিষয়। আরেকটি বিষয় আমি বলি যে মূল বিষয়টা আসলে যে রাষ্ট্রের আইন যদি যথাযথভাবে কাজ করে এবং সেটি যদি ইভেনলি কাজ করে, যে মানে একজনের জন্য একরকম আরেকজনের জন্য আরেক রকম, ওইভাবে না, ইভেনলি যদি কাজ করে তাহলে বিষয়গুলো একটু কঠিন হয়ে যায় কিন্তু পাচার টাচার করা। আমি তিনটা সংস্থার কথা বলি: দুর্নীতি দমন কমিশন, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, অডিটর জেনারেল অফিস। অডিটর জেনারেল অফিসকে বছরে একটি পার্লামেন্টে শুধু একটি অডিট রিপোর্ট দেবেন, এর মধ্যে সীমিত না রাখে তাকে যদি 3 মাস 4 মাস মাসে মাসে, এইসব তো দেশে দেখি আমি যে বিভিন্ন সময় এমনকি মাসে মাসে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার নিয়ে তারা কমেন্ট করে, তারা রিপোর্ট দেয় যে সরকার এই জায়গাটায় খারাপ কাজ করেছে, এই জায়গাটায় ভালো কাজ করেছে, সরকার এই জায়গাটায় একটু প্রবলেমের মধ্যে আছে। ফলে অডিটর জেনারেল অফিসটাকেও যদি আরো একটু অ্যাক্টিভেটেড করা যায় এবং তাদের ওভারসিং ক্যাপাসিটিটা বাড়িয়ে তাদেরকে মানে ত্রৈমাসিক মাসিক বা রেগুলার বেসিসে ওভারসি করা সরকারি অফিস দপ্তরগুলোকে, আমার মনে হয় সেটিও একটি কাজের কাজ হতে পারে। ধন্যবাদ সাগর ভাই। বুলবুল ভাই, সময় শেষ হয়ে আসছে, একদম এক বাক্যে যদি আপনার লাস্ট পরামর্শ। না, সেটি হলো যে দুর্নীতির উৎসমুখ বন্ধ করা, যেখান থেকে বাড়তি টাকাটা আসে সেটা যার জন্যই হোক দুর্নীতির উৎসমুখ বন্ধ করা, এটি হলো প্রথম কাজ। 2 নম্বর হলো যে দুর্নীতি থাকবে, একেবারে 100% দুর্নীতিমুক্ত বাংলাদেশ কালকে আমরা করে ফেলতে পারবো তা না। দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য আইনের কড়াকড়ি প্রয়োগ। আর 3 নম্বর হচ্ছে এটা একটা সামাজিক উদ্যোগ, সমাজকে এর মধ্যে এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। এবং এর মধ্যে ব্যবসায়ী সমাজ বলেন, কি বলে, রাজনীতিক যারা আছেন তারা বলতে পারেন, আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। কারণ আমি একটি লাইন বলে শেষ করি যে আমাদের একজন বিসিসির এক সভাপতি একসময় তাদের দুঃখ কষ্টের বর্ণনা দিয়ে বলেছিলেন যে আবার যদি 111 আসে বাংলাদেশের সব ব্যবসায়ী চলে যাবে বাংলাদেশ ছেড়ে। তখন আমি তাকে বলেছিলাম যেন 111-এর সময় সব ব্যবসায়ী চলে যায় নাই, যারা চলে যাওয়ার তারা গিয়েছে, কিন্তু বাংলাদেশে লতিফুর রহমানের মতো ব্যবসায়ীরা পালান নাই, শামসুন চৌধুরীর মতো লোকরা পালান নাই, মাহবুবুর রহমানের মতো ব্যবসায়ীরা পালান নাই। কাজে আমাদের ভালো দৃষ্টান্ত কিন্তু আছে। আর যারা পালানো তারা কেন পালিয়েছেন? এত বিশাল বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি রেখে সেখানে পুলিশ র্যাবরা পাহারা দিত বা অবস্থান করতো, তারা পালাচ্ছেন কেন? কাজেই যারা পালানোর তারা পালানোর কাজটা করেন বলেই পালান। আর যারা পালানোর না, কারণ তারা ট্যাক্স দেন, তারা তাদের আয়ের উৎস উন্মোচন করেন, তারা দেশে বিনিয়োগ করেন, তারা পালাবেন কেন? কাজে 2 ধরনের মানুষই আছে, আমলাতন্ত্রের মধ্যেও আছে, ব্যবসায়ীদের মধ্যেও আছে, রাজনীতিবিদদের মধ্যে আছে। সব রাজনীতিবিদকে পালিয়ে যাবে না। রাজনীতিবিদ যারা পালাবে, যারা পালানোর জন্য আগে বেগম সাহেবের জন্য বাড়ি তৈরি করেছেন। কাজে আমি মনে করি দুর্নীতির উৎসমুখ বন্ধ করা, আইনের যে আইন এখন পর্যন্ত আছে সেটির যথাযথ প্রয়োগ করা এবং সামাজিক সাংস্কৃতিক আন্দোলন করা, যেটি সাগররা কানাডাতে করছেন, বাংলাদেশে তাদেরকে চিহ্নিত করা। যেমন হাইকোর্ট বলেছে না সেদিন যে এটা কি দেশ মগের মুল্লুক নাকি, একটা লোক ব্যবসায়ী টাকা পালিয়ে যাবে। ওই মগের মুল্লুক যাতে না হয়, যাদেরকে জবাব দিতে বলা হয়েছে যে এটা মগের মুল্লুক কিনা, ওইখানে তালিকা আছে যাদেরকে এটা জবাব দিতে বলা হয়েছে, তারা এই জবাবটা দিক যে এটা বাংলাদেশ মগের মুল্লুক না। মগের মুল্লুক না হওয়ার জন্যই তাদেরকে চাকরিতে রাখা হয়েছে। আমি আদালতের এই জবাবটা তো দেখতে চাই। এই মগের মুল্লুক যে না, হাইকোর্ট যেটি বলেছে এই মগের মুল্লুক যে না বাংলাদেশ, এটা ওই কর্মকর্তারা বলুন যে না এটা মগের মুল্লুক না, এই কারণে মগের মুল্লুক না। ওই কারণটি যদি আমরা বের করতে পারি তাহলে বাংলাদেশে মগের মুল্লুক হবে না, এখান থেকে টাকা পাচার হবে না। ধন্যবাদ বুলবুল ভাই।
আমাদের সঙ্গে যে আরও তিনজন অতিথি ছিলেন, ডক্টর নাজনীন আহমেদ, আব্দুল লতিফ মণ্ডল এবং সওগাত আলী সাগর, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই গভীর রাত্রেও যুক্ত থাকার জন্য, এত কষ্ট করে। প্রিয় দর্শক, আমাদের সময় ফুরিয়ে এসছে, কিন্তু হয়তো কথা ফুরোবে না এই বিষয়ে, যদি না সত্যি সত্যি আমরা দুর্নীতিটা দমন করতে পারি, যদি না আমরা আমাদের অনেক কষ্টের উপার্জিত সম্পদ, অর্থ বিদেশে পাচার বন্ধ না করতে পারি, যদি না আমরা আমাদের বৈধ টাকায় বিনিয়োগ না করতে পারি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যাবার আগে শুধু বলি, যেটি প্রধানমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স চান তিনি দুর্নীতির ক্ষেত্রে, তিনি দেখাবেন তা, সেটি আমরা কার্য দেখতে চাই, সুশাসন দেখতে চাই, যেগুলি আজকে বারবার এই প্রসঙ্গটি আমাদের আলোচকরা তুলে ধরেছেন। একটি সুশাসনই গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় স্তম্ভ। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং বাসার বাইরে যখন বেরোবেন তখন মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।